মাত্র 3 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাইম। জয়দেবপুরে একটা কাজে গিয়েছিল ওরা দুই বন্ধু। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে গাড়ির প্রচণ্ড সংঘর্ষে নিহত হয় নাইম। স্পট ডেড। ড্রাইভ করছিল সাব্বির। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বেশ ইনজুরি হয় সাব্বির। কিন্তু প্রশ্ন হলো, আখি কীভাবে নাইমের কথা জানলো? নাইমের মৃত্যুর পরই তো সাব্বির আর আখির পরিচয়। চিঠির বাকিটা পড়তে শুরু করলো সাব্বির। আখি লিখেছে, অবাক হচ্ছে অনেক, তাই না? নাইমকে আমি কীভাবে চিনলাম, কীভাবে তোমার বন্ধুত্বের খবরই বা কীভাবে জানলাম? তুমি বোধহয় জেনেছ আমার এর আগেও একটা বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের কয়েকদিন আগে হবুবর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছ, নাইমই ছিল আমার সেই হবুবর। ও মারা যাবার দিন 15 আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়। নাইমের সাথে আমার পরিচয় মাত্র 15 দিনের হলেও ওই 15টা দিনের জন্য আমি 1000 বছর অপেক্ষা করতে পারবো। জানোই তো, ছোটবেলায় আমার নিজের মা মারা যান। এরপর বড় হয়েছি অনেক কষ্টে। সৎ মা বাবার কান ভারী করে আমার প্রতি তার মন বিষিয়ে তুলেছেন। আমাকে দেখতে পারে না আমাদের বাড়ির কেউ। আজীবন ভালোবাসা বঞ্চিত আমি। ওই পরের দিনে পেয়ে গিয়েছিলাম ভালোবাসার এই অফুরন্ত আধারে। ওই কয়েকদিনে নাইম 4 বার ঢাকা থেকে ছুটে আসে নারায়ণগঞ্জে আমাদের বাড়িতে। মাকে বলে আমাকে নিয়ে বের হতো। গল্প করতাম আমরা, দেখতাম স্বপ্ন। অদ্ভুত রংমাখা ছিল আমাদের সেই স্বপ্নগুলো। ভালোবাসা নিয়ে এত গল্প, কবিতা, গান কেন রচিত হয়েছে আমি একটু একটু করে বুঝতে শুরু করলাম। মনে হতো বেঁচে থাকাটা তাহলে এত আনন্দের। নাইমের কাছেই তোমার সম্পর্কে জানি আমি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে নাইমের একটা আলোচনা বিষয়বস্তু ছিল একটাই, সাব্বির, সারাদিন তোমার কথা। আমি একদিন ওকে দুষ্টুমি করে বলেছিলাম, এতদিন জানতাম মেয়েরা মেয়েদের সতীন হয়, এখন দেখছি তোমার এই বন্ধু আমার সতীন হবে। তোমার সাথে আমার দেখা হবার অনেক আগেই তোমাকে আমি দেখেছি। নাইম সবসময় ওর মানিব্যাগে তোমার একটা ছবি রাখতো। ওখান থেকে দেখছিলাম নাইমের সান্নিধ্যে নিজেকে হারিয়ে যখন জীবনে একটা অর্থ খুঁজে পেতে চাইছি, ঠিক তখনই চলে গেল ও। ভুল বললাম, চলে যায়নি, তুমি ওকে সরিয়ে দিয়েছো। এ পর্যন্ত এসে থামলো সাব্বির। পরিষ্কার বুঝতে পারছে এয়ার কুলারের শীতল হাওয়ায় কপালে জমে ওঠা ঘামের বিরুদ্ধে সুবিধা করতে পারছে না। এটা কি লিখছে আখি? চরম সত্যটা তাহলে জেনে ফেলেছো? নাইম আর সাব্বির যখন ব্যবসা শুরু করে তখনই ওদের মাঝে একটা চুক্তি হয়, ওদের দুজনে কেউ যদি মারা যায় তবে পুরো ব্যবসা মালিক হয়ে যাবে অপরজন, আর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে মৃতের পরিবারে পাবে। সাব্বির ততদিনে রঙিন পানিতে গলা পর্যন্ত ডুবে গেছে। জুয়া খেলেও প্রচুর দেনা হয়ে গেছে, কিন্তু নাইম হিসাবের বাইরে একটা পয়সাও দিত না সাব্বিরকে। পাওনাদারের চাপে সাব্বির যখন দিশেহারা, ঠিক তখনই ভয়ঙ্কর প্ল্যানটা মাথায় ঠেলে যায় ওর। নাইমের একটা অভ্যাস ছিল, নিজে গাড়ি নিজেই ড্রাইভ করত, কাউকে ড্রাইভিং সিটে বসতে দিত না, এমনকি সাব্বিরকেও না। অন্য কারো গাড়িতে উঠলেও সম্ভব হলে নিজেই ড্রাইভ করত এবং খুবই সতর্কতার সাথে গাড়ি চালাতো নাইম। হয়তো এই ব্যাপারে কোনো ভীতি কাজ করতো ওর মধ্যে। সেদিন ওরা দুজন ব্যবসার কাজে জয়দেবপুর যাওয়ার পর ফেরার পথে এরকম জোর করে সাব্বির ড্রাইভিং সিটে বসে পড়ে। প্রথমে অনেক বাধা দিলেও এক পর্যায়ে সাব্বিরকে চাবিটা দিয়ে দেয় নাইম। কিছু দূর আসার পর প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে সাব্বির। প্রায় 90 কিলোমিটার বেগে গাড়িটাকে ছুটিয়ে দেয় বড় একটা গাছের দিকে, এমনভাবে যেন গাছের সঙ্গে গাড়ির বা দিকটার প্রচণ্ড সংঘর্ষ ঘটে। নাইম সামনের দিকটাতেই বসেছিল। সংঘর্ষের ফলে ওর মাথা ড্যাশবোর্ডের সঙ্গে মারাত্মকভাবে ঢুকে যায়। মাথা ফেটে গিয়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে নাইমের। পুরো ব্যাপারটার মধ্যে সাব্বিরের জন্য প্রচুর ঝুঁকি উৎপাদন ছিল। সাব্বির গুরুতর আহত হলেও হিসাবের সামান্য গরমিলেই মারা যেতে পারত সাব্বিরও, কিন্তু প্ল্যানটা ফুলপ্রুফ করতে এর বিকল্প ছিল না। নাইম মারা যাবার পর পুরো ব্যবসায় একছত্র মালিক বয়ে যায় সাব্বির। কেউ এতটুকু সন্দেহ করেন। কিন্তু আখি ব্যাপারটা জানলো কীভাবে? আবার চমকে দিয়েছি, তাই না? আখি লিখেছে, ভেবেছিলে পরম বন্ধুকে খুন করে বেঁচে যাবে। তুমি হয়তো গুণাক্ষরেও ভাবতে পারোনি তোমার নিজ মানসিকতা নাইম আগেই টের পেয়ে গিয়েছিল। মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার মানুষই অনেক কিছু বুঝতে পারে, যদিও নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া তখন আর কিছুই করা থাকে না। নাইম মারা যাবার 2 দিন আগে ওর সাথে আমার শেষ দেখা হয়। সেদিন একেবারেই অন্যরকম দেখেছিলাম ওকে। এক পর্যায়ে আমাকে এমন একটা ইঙ্গিত দিয়েছে ওর খুব কাছের একজন ওর ক্ষতি করতে চাইছে। তখন আমল দেয়নি কথাটাকে, কিন্তু ওর মৃত্যু আবার সব কিছুর গোড়া থেকে ভাবতে বাধ্য করে আমাকে। জানতে পারি সেদিন তুমি গাড়িটাকে ড্রাইভ করেছিলে, অথচ আমি জানি নাইম কোনোভাবেই অন্যের হাতে নিজের গাড়ির চাবি তুলে দেয় না। নিজে সবসময় ড্রাইভ করে। কিন্তু কি ঘটলো
তুমি যেদিন ড্রাইভ করলে অ্যাক্সিডেন্টে সেদিনই হলো। এতটা কাকতালীয় ঘটনা সাধারণত ঘটে না। নাইমের বলা সেই কথাগুলো মুহূর্তেই অর্থবহ হয়ে ধরা দেয় আমার কাছে। বেশ, 2 আর 2 মেলাতে কোনো সমস্যাই হয়নি। এরপর নাইমের মৃত্যু। তুমি পুরো ব্যবসা মালিক বনে যাওয়ার পরও কি সামান্য সন্দেহটুকু থাকে? ওর মৃত্যু আমার জন্য কত বড় আঘাত সেটা ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমাকে দেয়া হয়নি। ধনী জামাইকে হারিয়ে মা বাবার অবস্থা তখন তথৈবচ। আমাদের সমস্ত রাগ আমার উপর জমা হলো। তাদের সমস্ত রাগ আমার উপর জমা হলো। সব দোষ যেন আমারই। অত্যাচারের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। এমন পরিস্থিতিতে অধিকাংশ মেয়েরই একমাত্র পছন্দ আত্মহত্যা। আমিও সেই পথটাই বেছে নিতে চেয়েছিলাম। তখনই মনে হলো, আমি আত্মহত্যা করলে কার কী লাভ? না নাইমের আত্মা শান্তি পাবে, না আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে, না তোমার অপরাধের শাস্তি দেওয়া হবে। প্রমাণ ছাড়া আমি একটা মেয়ে কীভাবে তোমার পত পিশাচের সাথে আইনি লড়াই নামবো? তাই বলে ছেড়ে দেব তোমাকে? বন্ধুকে খুন করেও পার পেয়ে গিয়ে তার সম্পদ ভোগ করে যাবে আজীবন? আল্লাহর দুনিয়া এতটা নির্মম না। ঠিক করলাম, তোমার মৃত্যুদণ্ড আমিই দেব। তবে মৃত্যুটা হবে ভয়ঙ্কর। একটু একটু করে। নাইমের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল তোমার অফিসের একজন কর্মচারীর মাধ্যমে। তিনি আমাদের বাড়ির পাশেই থাকেন, আমাকে খুব স্নেহ করেন। নাইমের মৃত্যুর পর একদিন তার কাছে গিয়ে বললাম, তোমাকে যেন একদিন আমার বাড়িতে নিয়ে আসেন। আমার বিশ্বাস ছিল আমাকে দেখলে তোমার পছন্দ হবেই। হলো তাই। বিয়ে হয়ে গেল আমাদের। বিয়ের পর 1 মাস তোমাকে ভালোবাসার অভিনয় করে গেলাম। যখন বুঝতে পারলাম তুমি আমার প্রেমে পুরোপুরি মজে গেছো, তখন বুঝলাম আমার কাজ শেষ। আমি চলে যাচ্ছি। এখন তুমি তোমার সমস্ত অস্তিত্ব নিয়ে অনুভব করতে পারবে ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলালে কতটা শূন্য মনে হয় নিজেকে। যে শূন্যতায় তুমি আমায় ডুবিয়েছিলে, আজ আমি তোমাকে সেই শূন্যতায় উপহার দিলাম। আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, কিন্তু নাইমের রক্ত তো বৃথা যেতে পারে না। সে ব্যবস্থা হয়েছে। আমি আজ চলে যাচ্ছি। আমাকে খোঁজার কোনো চেষ্টা করো না। অবশ্য চিঠিটা শেষ করার পর এমনিতেও তোমার সেই ইচ্ছে বাকি থাকবে না। এ পর্যন্ত পরে বাকিটুকু পড়ার সাহস অর্জন করতে পারলো না সাব্বির। সমস্ত শরীর থরথর করে কাঁপছে ওর। এই চিঠিটা পড়ার আগ পর্যন্ত নাইমের মৃত্যু যেন কোনো অপরাধ কি কাজ করেনি ওর মধ্যে। কিন্তু আখির এই লেখা প্রতি শব্দ ওকে মনে করিয়ে দিচ্ছে ও একজন ক্লোড ব্লাডেড মার্ডার ছাড়া আর কিছুই না। অমানুষ মনে হচ্ছে নিজেকে ওর। সেই সঙ্গে এটাও উপলব্ধি করতে পারছে আখিকেও কতটা ভালোবেসে ফেলেছে। বিয়ের পর সাব্বির সব খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করেছিল, শুধু আখির প্রতি ওর ভালোবাসাকে সম্বল করে। সে আখি না, উপযুক্ত প্রতিশোধই নিতে পেরেছে মেয়েটা। সাব্বির জানে চিঠির শেষটা ওর জন্য আরও ভয়াবহ নিয়ে অপেক্ষা করছে। ভয়ঙ্কর প্রতিশোধের বাকি অংশটুকু কী হতে পারে সেটা সম্পর্কে কোনো ধারণাই ওর নেই। তবে সেটা নিচ্ছক মৃত্যুর চাইতে আরও বেশি কিছু হবে এ ব্যাপার নিশ্চিত। ওর সহজ মৃত্যু আখিকে ক্ষান্ত করতে পারবে না। দীর্ঘ শ্বাস ফেলে